আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 2012 ও 17 সালের নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দিয়ে আওয়ামী লীগ সরকারের করা আইনের বিরুদ্ধে হাইকোর্টের রুল। 4 সপ্তাহের মধ্যে আইন সচিবকে জবাব দিতে হবে। বিহারে বন্যার আশঙ্কায় ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত। আপাতত বাংলাদেশের শঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং প্রয়োজনীয় সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2012 ও 17 সালে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইন কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। শুনানিতে রিটকারীর আইনজীবী শিশির মনির বলেন, 2014-2018 সালের নির্বাচন কমিশনাররা যদি অবৈধ হয় তাহলে ওই দুটি নির্বাচনও অবৈধ হবে। তিনি আরো বলেন, আইন করে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। সেই দায় মুক্তির আইনে বলা হয়েছে এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা মনে করি এটা আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। তিনি আরো বলেন, আদালতে যদি এই দায় মুক্তির আইন অসাংবিধানিক ঘোষণা করা হয় তাহলে দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এর আগে নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। একই সাথে 2014 ও 2018 সালের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হয় রিটে। কোন আইনের মাধ্যমে কোন ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়, পঞ্চম সংশোধনী মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক হয়। তুমুল বৃষ্টির ফলে বিহারের গঙ্গা নদীতে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ফারাক্কা বাঁধের 109টি গেটই খুলে দিয়েছে ভারত। বিপদসীমা ছাড়িয়ে পানির উচ্চতা সেখানে এখন 76 ফুট। তবে সবগুলো গেট খুলে দেয় বাংলাদেশের উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা সহ যেসব জেলায় বন্যার আশঙ্কা করা হয়েছিল তা এখনো হয়নি। পদ্মা নদীতেও পানি প্রবাহ অস্বাভাবিকভাবে বাড়েনি। এরপরও আগামী 2-3 দিন পরিস্থিতি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক বিবৃতিতে বলেছেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে। ফারাক্কার সব গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে পদ্মায় 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে, যাতে বন্যা বা প্লাবনে আতঙ্কিত হবার মতো কিছু নেই। তবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বন্যার ভয়াবহতা উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানান দেশের নদী গবেষকরা। এই গেটগুলো খুলে দেওয়ার কারণে আপাতত এই পানিতে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু যদি বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাত এতটা বেশি হয় যাতে করে গঙ্গা, পদ্মা এই পানি ধারণ করতে না পারে, তখন বন্যা হবে। ভারী বৃষ্টিতে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ওদিকে পানি কমায় বন্যার ভয়াল ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে ফেনীতে। ঘরে ফিরে দুর্গত অনেকেই দেখছেন তাদের ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ সংসারের সবই নষ্ট হয়েছে পানিতে। অনেক এলাকায় এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পাকা ঘরবাড়িতেও ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে। নষ্ট হয়ে গেছে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র। এখনও পানিবন্দী রয়েছে ফেনী শহরের বিভিন্ন অলিগলি ও সদর উপজেলার মোটবি, কালীদহ, ফাজিলপুর ইউনিয়নের নিচু এলাকা। সংকট কাটাতে শতাধিক সংগঠন বন্যার্থদের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তা দিচ্ছে। বিশুদ্ধ পানির সংকট থাকায় বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগ।
আমার মসজিদটাও ডুবে গেছে, মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র মেশিন সব ডুবে গেছে। আমরা আমাদের বাচ্চাগুলো যখন ঘুমন্ত ছিল, এই ঘুমন্ত অবস্থায় আমাদের পানির খাটের নিচে চলে আসছে। আমরা আমাদের নিচতলায় ভাষার কোনো মালামাল বার করতে পারি নাই। কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েছে। গোমতী নদীর পানি সকালে বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে বানভাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী আসলেও তা প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নৌকা ও ট্রলার পাওয়া যাচ্ছে না। নোয়াখালীতে 2 দিন ধরে টানা বৃষ্টিতে নতুন করে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। সর্বশেষ 24 ঘন্টায় জেলার 8টি উপজেলার অধিকাংশ এলাকায় 1 থেকে 1.5 ফুট উচ্চতায় পানি বেড়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি নেই 1 সপ্তাহ ধরে। এই উপজেলায় ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে ভুগছে সাধারণ মানুষ। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় 5 উপজেলার 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সরবরাহ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। বন্যায় জেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভয়াবহ বন্যা কবলিত এলাকাগুলোতে প্রশংসনীয় মানবিক সেবা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি। ফেনীর ছাগলনাইয়ায় অবস্থিত গ্রুপটির ইন্টিগ্রেটেড স্টিল মিলস খুলে দেওয়া হয়েছিল সেখানকার বানভাসী মানুষের আশ্রয়ের জন্য। ওই কারখানায় আশ্রিত কয়েক হাজার বন্যার্ত মানুষকে খাবার, চিকিৎসা, ওষুধ এবং জরুরি সহায়তাও দিয়েছে পিএইচপি পরিবার। ফেনী ঘুরে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা। এসব উপজেলার প্রায় 95% এলাকা ছিল পানির নিচে। তবে বানভাসী অসহায় মানুষদের আশ্রয় এবং ভরসার জায়গা হয়ে উঠেছে ছাগলনাইয়ায় অবস্থিত দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ইন্টিগ্রেটেড স্টিল মিলস। গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত কারখানাটিতে আশ্রয় নেয় হাজারো মানুষ। খুব খাবার এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে। আমরা এখানে 4 দিন। ওনারা গেট খুলে দিয়েছে, মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছে, থাকা, খাওয়া, চিকিৎসা, কারেন্ট, পানি সবকিছু। যারা বাইরে ছিল, ওই যে 1000-এর উপরে আপনার গাড়ি বন্দি ছিল, রাস্তায় জ্যাম ছিল, ওরা আপনার পিএইচপির লোকজনে রাস্তা ওরা খাবার বিতরণ করছে। খানা দানার কোনো সমস্যা নাই, থাকা, খানা সবকিছুর দিক ভালো আছে। 3 দিন সকালে আবার, দুপুরে আবার, বিকালে আবার দিচ্ছে, বুঝছেন। পিএইচপি তাদের কর্মীদের 5 তলা আবাসিক ভবন ও অফিস ভবনও ছেড়ে দিয়েছে বানভাসী মানুষদের থাকার জন্য। দেয়া হচ্ছে 3 বেলা খাবার ও অন্যান্য সহায়তা। আমাদের চেয়ারম্যান মহোদয় স্যারের নির্দেশনা আছে, যতদিন পানি নামবে না, এলাকাতে মানুষ ফিরতে পারবে না, ততদিন আমাদের খাওয়ার কার্যক্রম 3 বেলা যেন লোকজনের চলমান থাকে। এ ধরনের সহায়তার কারণে পিএইচপি কারখানার আশ্রিতরা বন্যা দুর্গত অন্যান্য আশ্রয় কেন্দ্রের তুলনায় স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে ছিলেন। বিশুদ্ধ পানি এবং চিকিৎসারও সংকট ছিল না তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশের বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, অনেকে সহায়তার জন্য এখনও কাপড় নিয়ে আসছেন। কাপড়ের পরিবর্তে শুকনো খাবার, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যান্ড মাইকের মতো সামগ্রী বেশি প্রয়োজন বলেও জানান তারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। নীলফামারীর পলিটেকনিক ইনস্টিটিউটের 2য় বর্ষের ছাত্র সাদিকুল ইসলাম গত কয়েকদিনে নিজের বন্ধুদের নিয়ে প্রায় 1,20,000 টাকা সংগ্রহ করে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিএসসির বুথে বন্যার্তদের সহায়তায় জমা দেন তারা। একই জেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নিবির ইসলামও তুলে দেন তার সংগ্রহ করা অর্থ। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, স্যালাইন এবং কাপড় আমরা নিয়ে আসছি এবং আমরা নগদ অর্থ আনছি। মুড়ি আছে 2 মণ, চিড়া আছে 1 মণ, গুড় আছে 1 মণ,
চিনি আছে 40 কেজি, এগুলো আমরা জমা দিয়েছি এখানে। বন্যার্তদের সহায়তায় নগদ অর্থের পাশাপাশি পরিচয় গোপন রেখে নিজের স্বর্ণালঙ্কারও দিয়েছেন কোনো কোনো নারী। খুব সকালে একজন আন্টি আসলেন, তার হচ্ছে একজোড়া বালা দিলেন, আর হচ্ছে তার কাছে 3টা আংটি ছিল, তার কাছে নগদ কোনো অর্থ ছিল না। তিনি ঢাকায় ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন, তো তার কাছে যতটুকু সম্ভব, যতটুকু দেয়া সম্ভব ততটুকুই তিনি আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন। এদিকে বন্যার্তদের সহায়তায় আপাতত পোশাকের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দায়িত্বরতরা। কাপড়ের পরিবর্তে নিজেদের সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার কিংবা অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। এগুলো সব কাপড়, দেখতে হয়তো খাবারের প্যাকেটের মতো লাগছে, কিন্তু এগুলো কাপড়। টিএসসিতে এখন সেই অর্থে খাদ্য সামগ্রী জমা নেই। পুরাতন কাপড় এগুলো আনবেন না, এবং আপনারা চেষ্টা করবেন হ্যান্ড মাইক, টর্চ লাইট এই জিনিসগুলা দেওয়ার। সবাই সহযোগিতা করলে এটা আমরা এই বিপদ ওভারকাম করতে পারবো। শুধু নোয়াখালী কিংবা ফেনী নয়, সেনাবাহিনীর সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ পৌঁছেছে খাগড়াছড়ির মতো দুর্গম এলাকাগুলোতেও। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। 24 জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সাথে ওইসব জেলায় নতুন করে 24 এসপিকে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়ন করা হয়। এদিকে পৃথক প্রজ্ঞাপনে 2 অতিরিক্ত আইজিপি সহ ডিএমপির 8 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে, ডক্টর খন্দকার মুহিদউদ্দিনকে টুরিস্ট পুলিশ ও ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুরের শুভরাত্রিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এই সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। কিন্তু সংবাদগুলো সারা বিশ্বে। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সঞ্চালনায় ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ছিল আলোচনার মূল বিষয়। মানে গত 15 বছর কি গত 30 বছরে এত সুন্দর ভাষণ কেউ দিয়েছেন আমার তো মনে পড়ে না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশ যেন কল্যাণমুখী, উন্নয়নশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। এই গভর্নমেন্টের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে খুব ভাইটাল কিছু রিফর্ম, যেটা বাংলাদেশকে একটা, উনি পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলেছেন, এমন ভাইটাল রিফর্ম আমরা করব যেটার জন্য সত্যিকার অর্থে পুরো জনগণ উপকৃত হয়, বা যে ইলেকশনটা হয় সেটা যেন ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি হয়, সবাই যেন এটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে, তাদের গভর্নমেন্টকে নিয়ে আসতে পারে। তিনি বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা সহ দেশের আর্থিক খাতের সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ নন নেগোশিয়েবল। এখানে এটা নিয়ে কোনো ধরনের কোনো আপনার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এটা আমরা যারা জার্নালিজম করবেন মোস্ট ওয়েলকাম। আমাদের তো আপনারা দেখেছেন যে গত সরকারের আমলে কি হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ব্যাংক কমিশন করা হবে, ওইটার মাধ্যমে জানানো হবে এবং একটা শ্বেতপত্র করা হবে, জানানো হবে আসলে কি ধরনের লুটপাটের অর্থনীতি ছিল সেটা। এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের নানা দিক তুলে ধরেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছাত্র জনতার বিক্ষোভে শহীদ পরিবারদের পাশে থাকার উপর জোর দেন তিনি। ডক্টর ইউনূস বলছিলেন, স্যার বলছিলেন, যেটি আপনি বলছেন যে মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তো আমরা একই বড় পরিবারের একটা অংশীজন, একই পরিবারের সদস্য। অনেক হাসপাতালে অনেক লাশ পড়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটি গণমাধ্যমের কাছে স্বীকার করতে পারেনি। আমরা আশা করব সেই
শহীদদের যে নামের তালিকা সেটা প্রকাশিত হবে, আমরা জানতে পারবো এবং শহীদদেরকে আমরা মর্যাদা দিতে পারবো। আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সংবাদকর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে বলেও মনে করেন তিনি। মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অত্যন্ত জরুরি। যদি সেটি 2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে যে ধরনের গণহত্যা শুরু হয়েছিল, সে হত্যা কিন্তু আমরা বা আমাদের মতো অনেক টেলিভিশন গণমাধ্যম বা অন্য অনেকেই কিন্তু প্রকাশ করতে পারে। সে কারণে উনি যে গুরুত্বটা দিয়েছেন আমরা অবশ্যই অভিনন্দন জানাই এটিএন বাংলার পক্ষ থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন। ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডিতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠককালে কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে জানান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। The UK is a very strong partner with Bangladesh. We have a very strong trade and investment environment. Of course, we'd like to see more foreign direct investment from the UK into Bangladesh. ব্যবসার জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন বিদেশে পাচার হওয়া অর্থ নিয়েও। আমরা চাই যে আমাদের বাণিজ্য যেটা ট্রেড কমার্স দিস শুড ফ্লারিশ। এবং আজকে তো আমি ট্রেড বডির সাথে কথা বলি, টক উইথ দ্য ট্রেড বডিজ টুডে, দে উইল রেজ দ্য সেম থিংস and we have also mentioned our priorities. And UK government is very helpful. So far they were helpful. I hope they'll be helpful and we're looking forward. বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথেও বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। এই সময় ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণের দাবি করেন। গত প্রায় 45 দিনের মধ্যে আমাদের প্রায় 15-17 দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল। এই সমস্ত কারণ মিলে আমরা একটা সহযোগিতা চেয়েছি, যেটা শুধুমাত্র 1 মাসের জন্য এই সেক্টরের জন্য আনুমানিক 1800 থেকে 1900 কোটি টাকা। পরিবর্তিত পরিস্থিতির কারণে কোন রকম রিঅ্যাডজাস্টমেন্ট এর মধ্যে করার দরকার হয় শিল্পের স্বার্থে, সময়ের প্রয়োজনে অবশ্যই সেটা আমরা বিবেচনা করে, কারণ শিল্পটা আগে। প্রতিটি সেক্টরে দুর্নীতি যেভাবে ছড়িয়ে আছে তা বন্ধ করা সম্ভব হলে দেশের ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিগত সরকার যে কারাপশন সমস্ত শরীরে ছড়িয়ে দিয়েছে, সেই কারাপশনগুলো যদি সংশোধিত হয় তাহলে দেশের অর্থনীতি খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে সাক্ষাতের পর এ কথা জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। তিনি বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র মাঝারি খাতে চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় নিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজর দাবি করেন ব্যবসায়ী নেতারা। সেই সাথে ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দাবি জানান তারা। ইন্টারেস্ট রেট বাড়লে এসএমই গুলোর জন্য আসলে ঋণের প্রবাহের সমস্যা হয়, একই সাথে ইন্টারেস্ট রেটও বেড়ে যাওয়া, এটাতে সুদের চাপ বাড়ে। মুদ্রাস্ফীতি যে নিয়ন্ত্রণে আসুক এটা আমরাও চাই, কারণ খরচ তো শুধু যারা ফিক্সড ইনকাম তাদের বাড়ে না, ব্যবসায়ীদের জন্য, আমাদের জন্য ব্যবসা চালাতে গেলেও খরচ বাড়ে। এবার পার্টিস খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চলতি আসরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ফাইনালে পৌঁছায় লাল সবুজের দলের তরুণরা। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় মারুফুল হকের দল। এই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনালে স্বাগতিকদের হারাতে চায় বাংলাদেশ। এদিকে নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে নেপালও বেশ মরিয়া। বুধবার বাংলাদেশ সময় বিকেল 3:15টায় শুরু হবে ম্যাচটি। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে প্রায় 200 কোটি টাকার ফান্ড গঠন করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
প্রস্তাব অনুযায়ী 2025 সাল থেকে ম্যাচ প্রতি প্রায় 12 লাখ টাকা ফি পাবেন ক্রিকেটাররা। তবে এই প্রজেক্টের আওতায় থাকছে না ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এমনিতে বাংলাদেশের টেস্ট রেকর্ড ভালো নয়, তবে সবশেষ ম্যাচে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে টাইগাররা। এই ম্যাচের পরই টেস্ট ক্রিকেট আইসিসি জানিয়েছে সাদা পোশাকের ক্রিকেট প্রেসাররা $15 মিলিয়ন অর্থাৎ প্রায় 200 কোটি টাকার আলাদা ফান্ড গঠন করতে যাচ্ছে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 2012 ও 17 সালের নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দিয়ে আওয়ামী লীগ সরকারের করা আইনের বিরুদ্ধে হাইকোর্টের রুল। 4 সপ্তাহের মধ্যে আইন সচিবকে জবাব দিতে হবে। বিহারে বন্যার আশঙ্কায় ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত। আপাতত বাংলাদেশের শঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং প্রয়োজনীয় সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।